আচ্ছা, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে লিকুয়েশন অফ দ্য গ্যাস, আর তারপর করব প্রপার্টিজ অফ লিকুইডস। প্রপার্টিজ অফ লিকুইডসে খুব একটা বেশি কিছু নেই। আমরা আগের দিন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন করেছিলাম, সেখান থেকে আমাদের লিকুয়েশন বা লিকুইফ্যাকশন ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। ওকে, লিকুইফ্যাকশন মানে কি না, গ্যাসকে আমরা দুভাবে লিকুইড করতে পারি। ঠিক আছে, গ্যাস মলিকিউলকে যদি আমি লিকুইডে কনভার্ট করতে চাই, আমার দুটো ওয়ে আছে। ঠিক আছে, আমরা যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে নিই, তাহলে গ্যাসকে লিকুইড করার কোনো পসিবিলিটিই নেই। গ্যাসকে অত কম্প্রেস করবে, গ্যাস ভলিউম কম করবে, ঠিক আছে, স্টেট চেঞ্জ হবে না। গ্যাস ইকুয়েশনে কোথাও বলা নেই যে কত প্রেশার করলে সেটা স্টেট চেঞ্জ করবে, এমনকি টেম্পারেচার কমানো নাকি তার ভলিউম চেঞ্জ হয়। স্টেট চেঞ্জের কথা কিন্তু গ্যাস লতে কোথাও এক্সপ্লেন করা নেই। ওকে, বাট গ্যাসের এই লিকুইড তৈরি করাটা দুটো ওয়ে আছে। গ্যাসের মধ্যে কি থাকে, গ্যাসের মধ্যে ইন্ডিভিজুয়াল মলিকুল সেপারেট ওয়েতে থাকে। লিকুইড তৈরি করা মানে কি, এর মধ্যে বন্ড তৈরি করা, যাতে ব্যাপারটা অনেকটা লেয়ার থাকে। কারণ আমি স্টেটস অফ ম্যাটার যেদিনকে ফার্স্ট পড়াচ্ছিলাম সেদিনকেই বলেছিলাম যে লিকুইডের মধ্যে থাকে লেয়ার আর হরিজন্টাল একটা লিঙ্কিং, আর গ্যাসের মধ্যে কোনো লিঙ্কিং থাকে। তাহলে বন্ড তৈরি করা মানে হচ্ছে একটা এনার্জি রিলিজ করার জায়গা তৈরি করা। তাহলে আইদার তুমি ওটাকে কুল করো, উইথড্র হিট, আর ওটাকে কম্প্রেস করো। ঠিক আছে, মানে হিট হচ্ছে ওদের মাঝখানে অবস্ট্যাকেল। লিকুইড মলিকিউলের মধ্যে হিট হচ্ছে অবস্ট্যাকেল। ঠিক আছে, একটা লিকুইড মলিকিউল মাঝখানে হিট এসে বসে আছে, ওদের দুজনকে আটকাতে দিচ্ছে না, মানে ওদেরকে মানে লাগতে দিচ্ছে না, এটা হিটটা মিট হয়ে গেছে। ওকে, তাহলে তুমি যদি এই হিটটাকে উইথড্র করে দিতে পারো, এখান থেকে হিটটাকে ধরে উইথড্র করে নিতে পারো, তবে ওদের মধ্যে একটা বন্ড তৈরি হবে ইমিডিয়েটলি। ঠিক আছে, এদের মধ্যে একটা তখন বন্ড তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। ঠিক আছে, এগুলো ছিল গ্যাস মলিকিউল, পুরোটা মিলে হয়ে গেল কি লিকুইড। তাদের হচ্ছে টাইপ 1, আর টাইপ 2 হচ্ছে যে দুটো গ্যাস মলিকিউল ছিল, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন, ফিবল অ্যাট্রাকশন কাজ করছিল। তুমি এদেরকে কম্প্রেস করলে, এদিক থেকে প্রেশার দিলে, এদিক থেকে প্রেশার দিলে, এই গ্যাস মলিকিউলগুলো কাছাকাছি চলে গেল। এক সময় গিয়ে দেখা গেল ওরা দুজন এতটাই কাছে এসে গেছে যে ওদের মধ্যে একটা ছোট্ট বন্ডিং তৈরি হয়ে গেছে, একটা বন্ড তৈরি হয়ে গেছে। তুমি এদেরকে খুব জুম করে দেখার চেষ্টা করো, তুমি দেখতে পাবে এখানে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে এই দুটো মলিকুলের মধ্যে। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ উই ক্যান ডু স্টেট চেঞ্জ অফ গ্যাস ইন্টু লিকুইডস। বাট there is a catch. What is the catch? The catch is you can't always make two people come together. ঠিক আছে, ধরো তুমি তোমার দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, তাদের মধ্যে মিট আপ করানোর চেষ্টা করছো। ঠিক আছে, যে তোমরা তিনজনে একসঙ্গে ঘুরতে, খেলতে, হ্যাঁ, আড্ডা মারতে, গল্প করতে, সব কিছু করতে, বাট ওদের দুজনের মধ্যে এমন ঝগড়া হলো যে তুমি তাদের আর একসাথে পাচ্ছ না। তো তুমি কী করার চেষ্টা করছো, তাদের মধ্যে একটা আইস ব্রেক করার চেষ্টা করছো, তুমি তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছো। ঠিক আছে, বাট তাদের ঝগড়াতে এতটাই সিরিয়াস, এতটাই মানে ডিফিকাল্ট তাদেরকে এক জায়গায় একসঙ্গে আনা, ঠিক আছে, যে তুমি হাজার চেষ্টা করেও সে তাদের দুজনকে এক টেবিলে একসাথে বসাতে পারছো না। ঠিক আছে, ঠিক তেমনি গ্যাসের ক্ষেত্রেও স্পেশালি দিস কেসে একখানা বড় সড়ো বাট চলে আসে। ঠিক আছে, বাট সেটা কি বাট, সেটা হচ্ছে যখনই টেম্পারেচার আছে, আমরা টেম্পারেচারকে কাইনেটিক এনার্জির সঙ্গে প্রপোর্শনাল দেখেছিলাম। তাহলে তুমি যদি এই প্রেশারটাকে অ্যাপ্লাই করো হাই টেম্পারেচারে, গ্যাস মলিকিউলগুলো এতটা জোরে ভাইব্রেট করবে
যে ওরা কখনোই একসাথে কোএক্সিস্ট করতে পারবে না, ঠিক আছে? মানে ধরো এখানে একটা গ্যাস মলিকিউল আছে, এখানে একটা গ্যাস মলিকিউল আছে, এখানে একটা গ্যাস মলিকিউল আছে, তুমি তাদেরকে প্রেসার দিয়ে কম্প্রেস করে সেগুলোকে আটকানোর চেষ্টা করছো, কিন্তু যখনই তুমি এটাকে আরেকটু জুম করে দেখার চেষ্টা করলে তুমি কি দেখছো? এই মলিকিউলটা ভিগোরাসলি ভাইব্রেট করছে, ঠিক আছে? আর এই মলিকিউলটাও ভিগোরাসলি আপ অ্যান্ড ডাউন ভাইব্রেট করছে। তাহলে দিস ভাইব্রেশন ইজ somewhat too much for getting them stand together, ঠিক আছে? ওরা দুজনের সঙ্গে বাইন্ড করতে পারছে না, তার মেইন কারণটা হচ্ছে ওদের মধ্যে এতটাই বেশি ভাইব্রেশন অ্যাক্ট করছে যে ওরা কখনোই একটা স্টেবল বন্ড তৈরি করতে পারছে না। যদি করেও ফেলে, ডিউ টু দেয়ার পারসিস্টিং ভাইব্রেশন, সাপোজ দে হ্যাভ ক্রিয়েটেড দ্য বন্ড সাকসেসফুলি আপন ইয়োর রিকোয়েস্ট, আপন ইয়োর প্রেশার, ঠিক আছে? বাট যখনই তুমি প্রেশারটাকে একটু উইথড্র করে ন্যাচারাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আনার, ন্যাচারাল প্রেশারে, অ্যাটমসফিয়ারিক প্রেশারে আনার চেষ্টা করবে, তুমি ধরো ওদেরকে বন্ড করে দিয়েছো, এই দুটো মলিকুলের মধ্যে একটা বন্ড করে দিয়েছো, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওদের মধ্যে কোনোভাবে তুমি একটা বন্ড ক্রিয়েট করে দিয়েছো, ঠিক আছে? প্রেশার একটু বেশি, প্রেশার একটু বেশি হলে ভলিউমটা অনেক কমে যাবে, তাই এখানে একটা আছে, তো ওদের মধ্যে তুমি একটা বন্ড ক্রিয়েট করে দিয়েছো, বন্ড ক্রিয়েট করে দিয়েছো, বাট these two continues to vibrate, these two continues to vibrate vigorously, ওকে? এরা দুজন যেন ভাইব্রেট করেই যাচ্ছে। তাহলে ডাউন সাইডটা কী হবে? ডাউন সাইডটা হবে যে এদের যে বন্ডিংটা আছে তার মধ্যে এত স্ট্রেইন ডেভেলপ করবে না, ঠিক আছে? মানে আফটার সাম টাইম তুমি কি দেখছো, এদের মধ্যে একটা ভীষণ পরিমাণ বন্ড স্ট্রেইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? একটা মলিকিউল এখানে, আর ওদের মাঝখানে যে বন্ডিংটা আছে, দ্য বন্ড হ্যাজ বিন স্ট্রেচড, ঠিক আছে? কিছুক্ষণ পরে তুমি দেখলে যে সিনারিও হ্যাজ বিন চেঞ্জড, একটা মলিকুল এখানে, আর ওদের মধ্যে বন্ডিংটা আরেকটুখানি মানে এইভাবে স্ট্রেচ হয়ে গেছে। তাহলে বন্ডটা কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এইভাবে শেক করে যাচ্ছে। এবার প্রেশারটা যেই সরিয়ে দিলে তাহলে কী হবে? আবার ভলিউমটা ইনক্রিজ করার চেষ্টা করবে, ঠিক আছে? না উইথড্র প্রেশার, এতক্ষণ তো প্রেশারে রেখেছিল এটা, না তো হাই প্রেশারে ছিল ব্যাপারটা। প্রেশারটা উইথড্র করে নাও, যেই প্রেশারটা উইথড্র করলে অমনি তুমি দেখলে যে এই মলিকুলগুলোর যে ডিস্টেন্সটা সেটা অনেকটা বেড়ে গেছে, মানে যে ডিস্টেন্সে ওটা ছিল অরিজিনালি সেই ডিস্টেন্সে চলে এসেছে। শুধু চলে আসাই নয়, ওদের মধ্যে বন্ডের স্ট্রেসটা কী হয়েছে, আরও বেড়ে গেছে, বিকজ ইট ইজ স্টিল ভাইব্রেটিং উইথ দ্য সেম অ্যামাউন্ট, দ্য ভাইব্রেশন ইজ এক্সিস্টিং স্টিল, ঠিক আছে? তাহলে ভাইব্রেশন যদি গোয়িং অন হয়, তাহলে there will be persisting stretch, that persisting stretch let them
will not let them stick together, ঠিক আছে? এটা তখন বিয়ন্ড রিপেয়ার হয়ে যাবে। এই যে তখন এই যে স্ট্রেচিংটা হবে, এই স্ট্রেচিংটা দেখো এর থেকে অনেক বেশি, ঠিক আছে? দিস বিকেম, ঠিক আছে, দিস বন্ড উইল স্ন্যাপ অ্যান্ড they will become unstable. হয়ে যাবে। তাহলে আমার এই টেম্পারেচারটাকে মানে ভাইব্রেশনের অ্যামাউন্টটাকে আমাকে কমাতে হবে, ঠিক আছে? তাই ভাইব্রেট করছে কেন? টেম্পারেচার কারণে। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারের তলায় এনে যদি আমি প্রেশার দিই তবেই অ্যাকচুয়ালি লিকুইফিকেশনটা হয়। সো হোয়াট ইজ দ্য কনক্লুশন? সো উই নিড এ পার্টিকুলার temperature for each gas, as different gas has different attraction pattern. Different gas has different attraction profile. এটা ফর হুইচ না করে এটাকে বিলো হুইচ করে দিই। ও না, এটা ঠিকই আছে, ফর ইচ গ্যাস ঠিকই আছে। বিলো হুইচ we can compress the gas into liquid. এই টেম্পারেচারকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়। দিস টেম্পারেচার ইজ কল্ড critical temperature, TC. ওকে, তাই টিসি কার উপর ডিপেন্ড করে? টিসি ডিপেন্ড করছে হচ্ছে কোনো মানে মলিকিউলের মধ্যে কি ফোর্স এক্সিস্ট করছে তার উপর, ঠিক আছে? যাদের মধ্যে উইক ফোর্স থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি উইক হয়, ঠিক আছে, তাহলে টিসি হবে লো, ঠিক আছে? মানে অনেক বেশি আগে ঠান্ডা করতে হবে তাকে, তারপর তুমি তাকে কম্প্রেস করে লিকুইড করতে পারো, ঠিক আছে? তাই টিসি লো মানে কি? ইউ নিড টু, হাউ টু ইন্টারপ্রেট টিসি লো? You need to cool it very much. Cool it by very much before applying the required pressure. This is the interpretation of TC. কাদের ক্ষেত্রে TC লো হয়? Example, low molecular mass, hydrogen, low weak van der Waals force, যাদের মধ্যে weak van der Waals force থাকে, weak van der Waals ফোর্স আছে, আর যাদের মধ্যে উইক, যাদের মধ্যে অনলি লন্ডন ফোর্স এক্সিস্ট করে, যাদের মধ্যে লন্ডন ফোর্স দেখা যায়, যেমন ধরো CH4, উইক ভ্যান ডার ফোর্স CL2 বা CH4 কারুরই কিন্তু
মলিকুলার মাস কম নয়, Cl2 মলিকুলার মাস হচ্ছে 71, CH4 এর মলিকুলার মাস হচ্ছে 16, হাইড্রোজেনের মলিকুলার মাস এখানে 2 মাত্র। কিন্তু Cl এর মধ্যে আছে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, দে ডো নট অ্যাট্রাক্ট ইচ আদার বাই দেয়ার মাস, অ্যান্ড লন্ডন ফোর্স আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম CH4 এর মধ্যে লন্ডন ফোর্স থাকে বলে এটাকেও খুব সহজে আমরা লিকুইফাই করতে পারি না। এদের জন্য আমরা আগে প্রচণ্ড ঠান্ডা করে নিই, তারপর আমরা এটাকে লিকুইডে কনভার্ট করি। আর যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং তাদের টিসি হাই হয়, ঠিক আছে? তার মানে তাদেরকে আমি একটুখানি ঠান্ডা করে চাপ দিলেই তারা লিকুইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যাদের ফোর্স অফ অ্যাট্রাকশন হাই তাদের টিসিও হাই, ক্রিটিক্যাল টেম্পারেচারও হাই হয়, ঠিক আছে? বিকজ pressure will be sufficient to liquefy the gas in at higher temperature due to assistance from অ্যাট্রাকশন। যেহেতু অ্যাট্রাকশনটা আছে তাহলে ওটাকে লিকুইফাই করতে হেল্প করছে, ওকে? তাহলে এটা কাদের কাদের মধ্যে হয়? যাদের মধ্যে ডাইপোল ইন্টারাকশন থাকে, যেমন ধরো CO2 और NH3, NH3 তো না, HCl, যাদের মধ্যে স্ট্রং ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, যেমন I2 Br2, এদের মলিকুলার মাস অনেকটাই বেশি, তাই ভ্যান ডার ওয়াল ফোর্সটাও স্ট্রং। I2 মলিকুলার মাস হচ্ছে 254, ব্রোমিনে হচ্ছে 161, ঠিক আছে? তো অনেকটাই হেভি, তাই জন্য এদের ভ্যান ডার ওয়ালস ফোর্স তো বেশি। এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা খুব কম ছিল, কারণ মাসটা অনেক কম ছিল, 71 ছিল। আর থার্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড যদি কারোর মধ্যে থাকে, যেমন ধরো ওয়াটার, যেমন ধরো অ্যামোনিয়া, ঠিক আছে? এদেরকেও আমি খুব সহজে কম্প্রেস করে লিকুইড করে ফেলতে পারি। বললো ওয়াটার তো লিকুইড, হ্যাঁ ওয়াটার লিকুইড, রুম টেম্পারেচার লিকুইড, কিন্তু কখনো কখনো তো ওটা গ্যাস ছিল রে বাবা, কোনো না কোনো একটা টেম্পারেচার তো ওটা গ্যাস হবে। সেই টেম্পারেচার যে আমি কম্প্রেস করতে চাই, তাহলে একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো যে যেই টেম্পারেচারের ওপরে আমি আর জলকে মানে ওয়াটার ভেপারকে কম্প্রেস করে ওয়াটারে কনভার্ট করতে পারছি না, তো সেইটা হচ্ছে আবার ওয়াটারের ক্রিটিক্যাল টেম্পারেচার, ঠিক আছে? যেমন ধরো ওই ওয়াটারের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 647 ডিগ্রি কেলভিন, মানে মোটামুটি ওয়াটারকে তুমি যদি 364 ডিগ্রি সেলসিয়াসের ওপরে নিয়ে চলে যাও ওয়াটার ভেপারকে, তাহলে তুমি হাজার চেষ্টা করো ওয়াটার ভেপারকে লিকুইড ওয়াটারে কনভার্ট করতে পারছো না, ঠিক আছে? কারণ টিসি হচ্ছে সেই টেম্পারেচার যার তলায় তুমি লিকুইডটাকে কম্প্রেস করতে পারবে, যার উপরে লিকুইডটাকে কম্প্রেস করে তৈরি করতে, মানে গ্যাসটাকে কম্প্রেস করে লিকুইড করতে পারবে, যার উপরে তুমি গ্যাসটাকে হাজার চেষ্টা করলেও কম্প্রেস করে লিকুইড করতে পারবে না। এবার এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটা গ্রাফ টানতে হয়, যাকে বলা হয় আইসোথার্ম কার্ভ, ওকে? এই আইসোথার্ম কার্ভটা বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম হয়, মানে নেচারটা একই হয় কিন্তু ম্যাগনিটিউডগুলো আলাদা আলাদা হয়। এই বরাবর থাকে হচ্ছে প্রেশার,
ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে প্রেশার, আর এক্স অ্যাক্সিস বরাবর থাকে ভলিউম। এবার আমি কি জানি, অ্যাকর্ডিং টু বয়েলস ল, কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেশার ভলিউম গ্রাফগুলো কীরকম হবে? প্রেশার ভলিউম গ্রাফগুলো হবে এরকম, এই এই ওকে। তো এরকমভাবে বিভিন্ন গ্রাফ পাওয়া যায়, কিন্তু একটা স্পেশাল জায়গায় এসে গ্রাফটাও না এরকম হয়ে যায়। একটা পার্টিকুলার টেম্পারেচারে, তার থেকে যত তলার টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে কিন্তু আর প্রেশারের সাথে ভলিউমটা এরকম এক্সপোনেন্ট মানে এরকম কার্ভেচারে তৈরি হয় না, তখন একটা যেন লিনিয়ার রিলেশন তৈরি হয়। লাস্ট পোর্শনটা ভুল করলাম। ওকে, তো এরকমভাবে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট আমরা কার্ভ পাই। মোটামুটি এগুলো কোন কোন টেম্পারেচারের জন্য বইতে মেনশন করেছে, এটা হচ্ছে 50°C জন্য, এটা 32°C জন্য, এটা হচ্ছে 30.98°C জন্য, তারপরটা হচ্ছে 21.5 জন্য, তারপর হচ্ছে 13 ডিগ্রির জন্য, আর সবার লাস্টেটা হচ্ছে 0 ডিগ্রির জন্য। এইভাবে গ্রাফ করে কি লাভ, বা এইখানে এরকমভাবে ব্যাপারটা এরকম স্ট্রেট লাইন কেন হচ্ছে? তার কারণ এইখানে গ্যাসটার না গ্যাস নেই। যদি এই পয়েন্টটাকে জোড়ো, এই পয়েন্টগুলোকে জোড়ো, আর এই পয়েন্টগুলোকে যদি তুমি জোড়ো, তুমি একটা অদ্ভুত গ্রাফ পাবে যেটা জাস্ট এই লাইনটাকে টাচ করে গেছে। ওকে, in this portion, in this region the whole substance is in liquid stage. The whole substance is in liquid stage. In this region the whole substance is in gas stage, and in this region the whole substance is in liquid vapor equilibrium. এই গ্রাফটা করা হলো কিসের জন্য? কার্বন ডাইঅক্সাইডের জন্য। কার্বন ডাইঅক্সাইড আইসোথার্ম বলে এটাকে বলা হচ্ছে। এটা কিভাবে তৈরি করা যায়? একটা পার্টিকুলার টেম্পারেচারে তুমি প্রেশার আর ভলিউমটাকে রেকর্ড করছো, তার থেকে প্রেশার টেম্পারেচার কমাচ্ছ, আবার প্রেশার ভলিউমকে রেকর্ড করছো, তার থেকে টেম্পারেচার করছো, আবার প্রেশার ভলিউমকে রেকর্ড করছো, এবং করতে এক সময় দেখলে প্রেশার আর ভলিউম আর টেম্পারেচার এমন একটা জায়গায় চলে এসেছে যখন আমার সাবস্টেন্সটা আর গ্যাস থাকতে পারছে না, গ্যাস আর লিকুইডে কনভার্ট করছে। ঠিক আছে, কিন্তু পুরোপুরি লিকুইড হতে প্রেশারটাকে আস্তে আস্তে বাড়াতে হচ্ছে আর ভলিউমটাকে আস্তে আস্তে কমাতে হচ্ছে। ওকে, তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এখানে দেখো একটা সুন্দর একটা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টটা লাইন কোন লাইনটায় করেসপন্ড করছে? এই লাইনটায় করেসপন্ড করছে। তো দিস ইজ বিকাম টিসি। দেখো এর ওপরে কোনো টেম্পারেচারেই কোনো গ্রাফের কোনো পয়েন্ট, এর উপরে যে কটা টেম্পারেচার আছে তার গ্রাফগুলোর কোনো পয়েন্ট এই লিকুইড স্টেজ বা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের স্টেজে এক্সিস্ট করছে না। তার মানে কোনো কন্ডিশনেই কার্বন ডাইঅক্সাইডকে ওই টেম্পারেচার রেখে প্রেশার আর ভলিউমকে এই ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা ভ্যালুতে আমি দেখতে পাবো না। স্টেটমেন্টটা ক্লিয়ার হলো সমজিৎ? স্টেটমেন্টটা ক্লিয়ার হলো তো? মানে আমি যদি 32°C কার্বন ডাইঅক্সাইডে লিকুইড দেখতে চেষ্টা করি,
হাজার লাখ কোটি প্রেশার ভলিউম চেঞ্জ করে নাও, তুমি কখনোই সেটাকে লিকুইডে পাবে না। তার কারণ ওই গ্রাফের কোনো পয়েন্ট এই লিকুইড স্টেজ, মানে যেখানে আমি লাল শেড দিয়েছি সেই স্টেজের জায়গায় ওই জোনটার মধ্যে নেই। কিন্তু 21.5 দাও পাবে, 13 ডিগ্রিতে দাও পাবে, ঠিক আছে। আমি যদি এখানে বলি এটা 5 আছে, এটা 10 আছে, এরকম 5, 10, 15, 20 এরকম লিটার বলি, আর এখানে 1 ATM, 2 ATM, 3 ATM বলি, করতে করতে ধরো আমি এই একটা পয়েন্ট পেলাম, দেখা গেল লাইনটা, হ্যাঁ এই একটা পয়েন্ট পেলাম, যেখানে ধরো আমার দেখা গেল হচ্ছে 12.5 লিটার ভলিউম আছে আর 7 ATM প্রেশার আছে। তার মানে যদি তুমি ওই লিকুইড কার্বন ডাইঅক্সাইডকে 21.5 ডিগ্রি সেলসিয়াসে এনে 7 ATM প্রেশার দাও, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা লিকুইফাই হয়ে 12.5 লিটার ভলিউম অকুপাই করবে। সেই কারণে ওটা ওই পয়েন্টটা ওই পার্টিকুলার পজিশানে এক্সিস্ট করছে। কিন্তু এই একই গ্যাস যদি তুমি সেম অ্যামাউন্টে প্রেশার দিতে, টেম্পারেচারটা 21 না করে 32 করতে, তাহলে ভলিউমটা তুমি ওর থেকে অনেক বেশি পেতে, ঠিক আছে। কারণ তখনও ওই সাবস্টেন্সটা অ্যাকচুয়ালি গ্যাস রয়ে গেছে, ওকে। তাই যে টেম্পারেচারটা এই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়ামের যে কার্ভটা আছে সেটাকে জাস্ট টাচ করে, দ্যাট টেম্পারেচার ইজ কল্ড critical temperature. Below that line, every temperature is suitable for making carbon dioxide liquid, and every temperature above that level is not suitable for the state change by pressure. Okay, আচ্ছা এইখানে যে প্রেশারটা হচ্ছে এই পয়েন্টে, যে পয়েন্টে ওটা টাচ করেছে জাস্ট, এই পয়েন্টে যে করেসপন্ডিং প্রেশার লাইনটা হবে, দ্যাট প্রেশার ইজ কল্ড ক্রিটিক্যাল প্রেশার PC, and the corresponding volume point হবে VC. ওকে, ক্রিটিক্যাল টেম্পারেচারে ঠিক যতটা প্রেশার দিলে গ্যাসটা লিকুইফাই হবে, সেই প্রেশারটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। আর ওই প্রেশারে ওই টেম্পারেচার যে ভলিউমটা গ্যাসটা তৈরি করবে লিকুইডের, দ্যাট ভলিউম ইজ কল্ড ক্রিটিক্যাল ভলিউম, ঠিক আছে। এই প্রেশার থেকে কম প্রেশারে ওই পার্টিকুলার টেম্পারেচারে আমি কিন্তু লিকুইড পাবো না, ঠিক আছে। তুমি এই পিসির ভ্যালুটাকে কমাও, যে কোনো একটা কম প্রেশার ধরো, ধরা যাক আমি এখানে একটা প্রেশার নিয়েছি, এবার আমি 30.98 টেম্পারেচার দেখতে ওর স্টেটটা কী আছে, এক্সটেন্ড করো, ওই 30.98-এ টাচ করাও, দেখো ওটা কোন দিকে আছে, ওটা গ্যাসের সাইডে আছে, তাই না। এই জিনিসটা আমার গ্যাসের সাইডে রয়ে গেছে, এইটা হচ্ছে গ্যাসের সাইড। এই পোর্শনটা হচ্ছে গ্যাসের পোর্শন। এই অঞ্চলে সবাই গ্যাস, এই অঞ্চলটা হচ্ছে লিকুইডের সাইড, দিস পার্ট ইজ লিকুইড সাইড, অ্যান্ড দিস পার্ট ইজ কল্ড লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম সাইড। এখানে গ্যাসও আছে আর লিকুইডও আছে, কিন্তু তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম মানে স্টেট পুরোপুরি চেঞ্জ হয়ে যায়নি, আবার পুরোপুরি একটা পার্টিকুলার স্টেজে কমিটও করে বসেনি। তাহলে এনি পয়েন্ট lying from on the liquid side, the corresponding pressure and the corresponding temperature will be suitable. Any point lying on the gaseous side, the corresponding pressure and the corresponding temperature will not be suitable, and any point lying on the liquid vapor equilibrium, the corresponding pressure and corresponding temperature will not be suitable to convert completely. ঠিক আছে, এইটা হচ্ছে তিনটে রিজিয়নের মিনিং।
ওকে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হতে হবে, লো হতে হবে টেম্পারেচারকে, আর প্রেশারকে তোমার ইয়ের থেকে লো হতে হবে। হাই হতে হবে, ক্রিটিক্যাল প্রেশার থেকে হাই হতে হবে। তাহলে কখন লিকুইফাই সব থেকে ভালো পসিবল? অ্যাট T greater than T less than Tc and T greater than Tc, liquid of the gas is possible. Okay, if T remains greater than Tc, kinetic energy won't let gas to compress into liquid. আর যদি P is less than Pc হয়ে যায়, then the compressive force won't be sufficient. Compressive force won't be সাফিসিয়েন্ট। সেই কারণে পিসি আর টিসি দুটোই আমার সাইমালটেনিয়াসলি ইম্পর্টেন্ট। তাহলে only those points are viable those points are viable where T and P both lies at liquid section of the graph. So that's all about gas. নেক্সট আসছে লিকুইডস। তাহলে আমরা গ্যাস পড়লাম, এবার গ্যাস থেকে লিকুইডের ট্রান্সফরমেশন দেখব। মানে হচ্ছে আমাদের দেখতে হবে যে স্টেট চেঞ্জ অপারেশন করলে আমরা লিকুইড পাই, বা লিকুইডের কী কী প্রপার্টি আছে।
ওকে, নেক্সট ইজ আওয়ার লিকুইডস, প্রপার্টিজ অফ লিকুইডস। এগুলো অনেকটাই তোমরা ফিজিক্সে পাবে। ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে ফ্লুইডস। সেই ফ্লুইডস চ্যাপ্টারে এর মধ্যে অনেকগুলোই জিনিস তোমরা পাবে, আর কিছু কিছু জিনিস তোমরা ছোটোবেলা থেকেই পেয়ে এসছো প্রপার্টিজ, যেমন ধরো ডেনসিটি, হ্যাঁ, বয়েলিং, ভলিউম, ঠিক আছে, কম্প্রেসিভিটি, এইসব ফ্যাক্টরগুলো তোমরা ছোটোবেলাতেই পড়ে এসছো। তা লিকুইডসের কী কী প্রপার্টি আছে? তো লিকুইডসের সব থেকে বড়ো প্রপার্টিটা হচ্ছে লিকুইডের ভলিউম, ঠিক আছে। ছোটোবেলা আমি প্রথম একটা পড়েছিলাম যে লিকুইডের ভলিউম অ্যান্ড শেপ এক্সিস্ট করে না, বাট ভলিউম এক্সিস্ট করে, ঠিক আছে। শেপ এক্সিস্ট করে না, বাট ভলিউম এক্সিস্ট করে, ওকে। তার প্রুফ কি? তার প্রুফ হচ্ছে তুমি যদি একটা লিকুইডকে বড় ক্রস সেকশন এরিয়াতে রাখো, তাই তার হাইটটা কম হয়, সেক্ষেত্রে লিকুইডের যে হাইটটা আছে, দ্যাট হাইট ইজ মাচ লেসার এটা মাচ লেসার হয়, ঠিক আছে। এবার যদি তুমি একটা ক্রস সেকশন এরিয়াটাকে তুমি বাড়িয়ে দাও, ক্রস সেকশনটা যদি কমিয়ে দাও, হাইটটাকে তার জায়গায় বাড়িয়ে দাও, সেম লিকুইড তুমি অনেক বেশি হাইটে রাখতে হবে বলা যায় দাদা, ওকে। সেম লিকুইড রাখতে গেলে তোমার হাইটটা অনেক বেশি করতে হচ্ছে সেক্ষেত্রে। তার মানে কি, আমার এরিয়া কমছে, তাই জন্যই তো হাইটটা বাড়ছে। কারণ আমরা কি জানি, ভলিউম ইকুয়ালস টু কি? আমরা জানি ভলিউম ইকুয়ালস টু এরিয়া ইন্টু হাইট, তাই না? ভি ইকুয়ালস টু এ ইন্টু এইচ। তাই যেহেতু এখানে এ কম, এ বেশি, তাই এইচ কম। এ হাই, এইচ লো, এখানে এ লো, এইচ হাই। সো ডেফিনেটলি লিকুইডের একটা ভলিউম আছে। সেকেন্ড প্রপার্টি, আচ্ছা, লিকুইডের ভলিউমকে মাপা হয় কিসে? ঠিক আছে, ইউনিট ইজ মিটার কিউব, লিটার, এই দুটো হচ্ছে এসআইএ, গ্যালন, আউন্স, এগুলো হচ্ছে সব ব্রিটিশ সিস্টেম, ওকে। লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব। আচ্ছা, এমএলও মাপা যেতে পারে, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। মাইক্রোলিটারও মাপা যেতে পারে, মাইক্রোলিটারও একটা ইউনিট আছে, যেখানে আমরা সায়েন্টিফিক্যালি যখন সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করি, তখন মাইক্রোলিটার আমাদের অ্যাড করতে পারি, ওকে। এটা হচ্ছে মিলিমিটার কিউব, ওকে। ইচ অফ দ্য ভলিউম ইজ 1000 টাইমস অফ ইচ আদার। 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার, মানে হচ্ছে 1000 ডেসিমিটার কিউব, ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6 ml, মিলিলিটার, তার মানে হচ্ছে এটা সেন্টিমিটার কিউব, ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 9 মাইক্রোলিটার, মানে হচ্ছে মিলিমিটার কিউব। তার মানে এটা আমি ইজিলি বলতে পারি 1 মিটার কিউব ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1 কিলোলিটার। 1000 টাইমস, 1000 লিটার ইকুয়ালস টু 1 কিলোলিটার। ভলিউমের পরে ইমিডিয়েট যেটা আসে, যেহেতু এটা ম্যাটার, লিকুইড একটা ম্যাটার, তাহলে ভলিউমের পরে ইমিডিয়েট যেটা আসে সেটা হচ্ছে ডেনসিটি, ওকে। তো ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, ওকে। তাহলে লিকুইডের তো একটা মাস আছেই, সুতরাং তার, আর ভলিউমটা আমি একটু আগে ডিফাইন করলাম, তার একটা ফিক্সড ডেনসিটি থাকবে। বাট
as V changes with temperature, so does D. So the D varies as 1 by V and V varies as T. তবে এখান থেকে কনক্লুড করতে পারি D varies as 1 by T, মানে যত হট করবে তত ডেন্সিটি কমে যাবে, যত কোল্ড করবে তত ডেন্সিটি ইনক্রিজ করে যাবে। আচ্ছা, এবার তাহলে ইউনিট কি? তাহলে এসআই সিস্টেমে ইউনিট হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব, এটা এসআই সিস্টেম ইউনিট। আর সিজিএস সিস্টেম ইউনিট কি? সিজিএস সিস্টেম হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে গ্রাম পার এমএল অর গ্রাম পার এমএল। তাহলে এদের জন্য আমাদের রিলেশন কি? এখানে যেমন আমরা রিলেশনশিপ দেখিয়েছিলাম, তাহলে 1 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু 1 কেজি বাই 1 মিটার কিউব। তাহলে 1 কেজির জায়গায় 1 কেজির রিলেশনশিপটা বসাও, 1000 গ্রাম। আর 1 মিটার কিউবের জায়গায় মিটার কিউবের রিলেশনশিপটা বসাও, দেখো 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাহলে হলো 1000 ডিভাইডেড বাই 6 জিরোস গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে 1 বাই 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই বোথ সাইডে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে আসে 1000 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা ইউজুয়ালি উল্টোটা দেখে দেখে অভ্যস্ত, আমরা এসআই সিস্টেমের ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি কম দেখি আর সিজিএস সিস্টেমের ভ্যালুগুলোকে অনেক বেশি দেখি। যেমন 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। এখানে দেখো উল্টোটা হচ্ছে, এসআই সিস্টেমেরটা বড় ভ্যালুটা, সিজিএসেরটা ছোট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডিনোমিনেটরের ভ্যালুটা আমার কিন্তু অনেকটা বেশি প্রপোর্শনে বেড়েছে। ওকে, সেই জন্য এটা আমার অ্যাসিমেট্রিক হয়ে গেছে। কিন্তু আমি একটা কায়দা করতে পারতাম, এই 1 গ্রাম পার লিটারকে বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবকে আমি যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, 1000 গ্রাম বাই 1000 সেন্টিমিটার কিউব, তাহলে এটা 1 কেজি হয়ে যায়। আর তলারটা হয়ে যায় দেখো 1000 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যায় 1 লিটার। তাহলে এটা হয়ে যায় 1 কিলোগ্রাম পার লিটার। তাই গ্রাম পার সেন্টিমিটার কিউবকে কিলোগ্রাম পার লিটার লেখা যেতে পারে। দেখো ম্যাগনিটিউডে সেম, আমি উপরটাকেও 1000 টাইমস বাড়িয়েছি, নিচেরটাকেও 1000 টাইমস বাড়িয়েছি। তাই ডেন্সিটিতে কনভার্ট করতে গেলে তুমি কোন ইউনিট থেকে কোন ইউনিটে কনভার্ট করছো তার জন্য এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে। পয়েন্ট নাম্বার 3 is called compressibility. It is compressibility. দু রকমের ফ্লুইড আছে। এক ধরনের ফ্লুইডকে বলা হয় নিউটনিয়ান ফ্লুইড, আরেক ধরনের ফ্লুইডকে বলা হয় নন নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, নিউটনিয়ান ফ্লুইড কি করে, যে ফোর্সটা ওর ওপর এসে পড়ে সেই ফোর্সটাকে ও পাশের মলিকিউলে ট্রান্সফার করে দিতে পারে। কিন্তু নন নিউটনিয়ান ফ্লুইড কী করে, সেই ফোর্সটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, এবং ল্যাটার কোনো টাইমে কন্ডিশন চেঞ্জ হলে তখন সেটাকে ডিসপার্স করে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে
ট্রান্সমিট এনার্জি, আর এ হচ্ছে স্টোর এনার্জি। তাহলে যদি এই দুটোর মধ্যে নিউটনিয়ান ফ্লুইডে ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে ফোর্স তো আলটিমেটলি এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার ওয়ার্ক ডান, ফোর্স অ্যাপ্লাই করছে, ডিসপ্লেস হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। আর ওয়ার্ক ডান আর কাইনেটিক এনার্জি দেখো আমার ডাইমেনশন সেম। কাইনেটিক এনার্জি এক্সপেন্ড মানে কাইনেটিক এনার্জি এক্সপেন্সড হচ্ছে বলেই ওয়ার্ক ডানটা জেনারেট হচ্ছে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি ইজ লাইক মানি, ঠিক আছে? তাহলে নিউটনিয়ান ফ্লুইডে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, এ কিন্তু এটা ট্রান্সফার করে দেয়। এখানে ফোর্স অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? এ ফোর্সটাকে চারিদিকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ঠিক আছে? চেঞ্জেস ভলিউম, ওকে? তাই বাই হাউ মাচ? তাহলে দেখো ফোর্স অ্যাপ্লাই করলে একটা ডিসপ্লেসমেন্ট হয়, তো তাহলে আমি এটাকে লিখতে পারি কি এফ বাই এ ইন্টু এ ইন্টু ডি। তাই দেখো সেই পি ইন্টু ভি। তাহলে তোমার অ্যাপ্লাইড প্রেশারের সাথে ওর ভলিউমটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। ও এক মিনিট, সরি, নিউটনিয়ান ফ্লুইড অ্যাকচুয়ালি ক্যান নট চেঞ্জ ভলিউম। আমি এখানে একটু উল্টো বলে দিয়েছি। এর চারিদিকে ফোর্স অ্যাপ্লাই করে মলিকিউলগুলো ডিসপ্লেস করে দেবে, এবং তার ফলে বাট এনার্জি ইজ অলসো distributed through bond। তাহলে ওদের মধ্যে রিলেটিভ পজিশনে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সো নো চেঞ্জ ইন রিলেটিভ পজিশন। তাহলে যদি কোনো রিলেটিভ পজিশনে চেঞ্জ না হয়, তাহলে আমি এটাকে এক কথায় কী বলতে পারি? নো কম্প্রেশন, ওকে? এই জন্য জল ভরা কোনো একটা ট্যাঙ্কের মধ্যে আমি হাজার ফোর্স অ্যাপ্লাই করি না কেন, জলটা ইকুয়ালি ফোর্সটা চারিদিকে ডিস্ট্রিবিউট করে দেয়। পাস্কালস ল, ফিজিক্সে পাস্কালস ল, যেটা নিউটনিয়ান ফ্লুইডের জন্য সবথেকে বেশি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? পাস্কাল বলছো কি, যে একটা ক্লোজ কন্টেনারে যদি তুমি কোনো ফ্লুইড রাখো, ফ্লুইডেকে তার উপর প্রেশার অ্যাপ্লাই করো, দেন দ্যাট অ্যাপ্লাইড প্রেশার উইল বি ডিস্ট্রিবিউটেড ইন অল ডাইরেকশন ইকুয়ালি, ঠিক আছে? তাহলে এখান থেকে আর কি ওই আইডিয়াটা আসছে কি প্যাসকালস ল, পাস্কালের সূত্র, রাস্কালের সূত্র। হি ওয়াজ দ্য চাইল্ড প্রডিজি। কিন্তু তুমি যদি এখানে একটা নন নিউটনিয়ান ফ্লুইড নিতে, নন নিউটনিয়ান ফ্লুইড কী করতো? নন নিউটনিয়ান ফ্লুইড গ্যাসের মতো বিহেভ করতো। এর ওপর যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তখন কিন্তু ও ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ঘটায়, বাট বন্ডের থ্রু দিয়ে এনার্জিটাকে ডিস্ট্রিবিউট করতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে তখন ফোর্স অ্যাপ্লাই করলে মলিকিউল ডিসপ্লেসড অ্যান্ড এরিয়া চেঞ্জেস, ওকে? তাহলে ব্যাপারটি কী হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ওই এফ, তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু ডি ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ডি, তাহলে এটা হচ্ছে পি ইন্টু ভি। তাহলে যে প্রেশারটা অ্যাপ্লাই করে তার জন্য একটা ভলিউম চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা গ্যাসের মতো বিহেভ করতে শুরু করে দেবে, তার মানে ওটা কম্প্রেস হতে পারে।
তাহলে রেজাল্টস ইন কম্প্রেশন। এখন পর্যন্ত পিওর লিকুইড নিউটোনিয়ান ফ্লুইড পাওয়া যায়নি, ঠিক আছে। নিউটোনিয়ান ফ্লুইডকে আমরা একটু কায়দা করে বানিয়েছি। নিউটোনিয়ান ফ্লুইড খুব সুন্দর নাচে, এনার্জি যে ট্রান্সফার করে দিতে পারছে, সরি এনার্জি যে স্টোর করতে পারছে, তার জন্য ওরা খুব সুন্দর নাচতে পারে। স্টার্চকে ওয়াটারে ডিজলভ করো। কোন স্টার্চ? হ্যাঁ, হোয়াইট ফ্লাওয়ারের স্টার্চ। নন নিউটোনিয়ান ফ্লুইড তৈরি করবে। ঠিক আছে, এবার ওটাকে কোনো একটা মিউজিকের বেস বক্সের ওপর রাখো, যেখান থেকে কি ভাইব্রেশন হয়। ঠিক আছে, এখানে এরকম একটা হোলের মতো থাকে তো, বাটির মতো, তার উপর তুমি একটা প্লাস্টিক চাপিয়ে দাও। এবার এই যে স্টার্চ ওয়াটারে যে হোয়াইট কালারের যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটাকে এখানে তুমি যদি ফেলে দাও, ফেলে দিয়ে এটাকে অন করে দাও, ঠিক আছে, এই সুইচটাকে যদি অন করে দাও, তাহলে তুমি কি দেখতে হবে, এই জিনিসটা না নাচছে, ওই ভেতর থেকে সাউন্ড আসছে, তো সাউন্ড এসে একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে। আর এই যে পিঙ্ক কালারের যে জিনিসটা আমি এখানে দেখাচ্ছি, হোয়াইটটা আঁকতে পারবো না বলে, সেই পিঙ্কটা দেখবে বিভিন্ন শেপে শেপে নাচছে, এরকম হয়ে যায় শেপটা একটা। তুমি ইন্টারনেটে নন নিউটোনিয়ান ফ্লুইডদের ডান্স বলে সার্চ করবে, তুমি দেখবে এরকম একটা জিনিস, হ্যাঁ, ক্যাসপার দ্য হোয়াইট ঘোস্টের মতো দেখতে, সেই জিনিস এরকম নাচছে, ধাইং 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 ধাইং। ঠিক আছে, বিট বক্সিং টাইপের মিউজিক দিলে খুব সুন্দর নাচা হয়, আর ওখানে ফ্রিকোয়েন্সিগুলো একটা নির্দিষ্ট বিটের পরপর রিপিট হয়। সো দিস ইজ নন নিউটোনিয়ান ফ্লুইড। নেক্সট প্রপার্টি হচ্ছে নাম্বার 4, ডিফিউশন। ঠিক আছে, একটা ওয়াটারের মধ্যে তুমি একটা মানে এক ড্রপ ইঙ্ক ফেলে দাও, এই ওয়াটারের মধ্যে এক ড্রপ ইঙ্ক ফেলে দাও, কি দেখবে, কিছুক্ষণ পরে দেখবে যে ওটা পুরো ওয়াটার ট্যাঙ্ককেই ব্লু করে দিয়েছে। ঠিক আছে, এক ড্রপ ইঙ্ক ফেলে দাও, কিছুক্ষণ পরে দেখবে গোটা সলিউশনটাই কেমন একটা যেন ব্লুইশ হয়ে গেছে। গোটা সলিউশনটা কেমন যেন খুব ব্লুইশ হয়ে গেছে। কেমন ব্লুইশ হয়ে গেছে। আর একটু ডার্ক হতে পারতো। ব্লুইশ হয়ে গেছে। এই ছড়িয়ে পড়ার ঘটনাটাকে বলছি আমরা ডিফিউশন।
ওকে, এটা কেন হয়? তার কারণ এখানে হাই কনসেন্ট্রেশন, এই পয়েন্টে ওর কনসেন্ট্রেশন হাই অ্যান্ড লো কনসেন্ট্রেশন এলসওয়্যার। তাহলে ও একটা জায়গা থেকে একটা জায়গায় ফ্লো করছে, হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন থেকে ফ্লো করছে। নাম্বার 5, ইভাপোরেশন। আমরা যেভাবে ভেপার শব্দটা স্পেলিং প্রোনাউন্স করি তাহলে এটার নাম ইভেপোরেশন দেওয়াটা সব থেকে ভালো হয়। ওকে, ইভাপোরেশনকে এক্সপ্লেন করা যায় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে। তুমি একটা গ্রাফ টানো, এক্স অ্যাক্সিসে রাখো টেম্পারেচার আর ওয়াই অ্যাক্সিসে রাখো হচ্ছে, সরি, এক্স অ্যাক্সিসে রাখো এনার্জি আর ওয়াই অ্যাক্সিসে রাখো হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে, তাহলে এবার কোন পার্টিকেলে কত এনার্জি আছে তার একটা রোল কল করো। 1 জুল, 2 জন হাত তুললো। ওকে, 2 জুল, 5 জন হাত তুললো। 5 জুল, 6 জন হাত তুললো। 11 জুল, 13 জন হাত তুললো। এরকম প্রত্যেকটার জন্য একটা করে রোল কল করো। করতে করতে তুমি একটা দেখবে যে এরকম একটা পিকিউলিয়ার টাইপের একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটাকে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন বলা হয়। ম্যাক্সওয়েল প্রথম গ্যাস মলিকিউলের জন্য এটা পেয়েছিলাম, আমরা আগের দিনই ডিসকাস করছিলাম ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা রুট মিন স্কোয়ার ভেলোসিটির জন্য। ঠিক আছে, এটা যদি টেম্পারেচার 1-এর জন্য হয়, আমি যদি টেম্পারেচার 2 নিই, তাতেও যদি এই রোল কলটা করি তাহলে আমি এরকম একটা নতুন কার্ভ পাবো। তার মানে কি এখানে হায়ার এনার্জিতে অনেক বেশি নাম্বার অফ পার্টিকেল আছে, লোয়ার এনার্জিতে অনেক কম নাম্বার পার্টিকেল। ধরো আমি বলছি যে এই এনার্জিতে কত পার্টিকেল আছে। আমাকে কেউ কোয়েশ্চেন করলো যে আচ্ছা এই এনার্জিতে, পার্টিকুলার এই এনার্জিতে ইএক্সে কতগুলো পার্টিকেল আছে? আমি বললাম আগেরটাতে এতগুলো ছিল, এখন এতগুলো আছে। তাই অবশ্যই n2টা গ্রেটার দ্যান n1, কিন্তু টোটাল নাম্বার পার্টিকেল তো সেম থাকতে হবে। ঠিক আছে, তা লোয়ার এনার্জিতে যদি আমাকে কেউ মেজার করতে বলে, আমি তাহলে বলবো যে আগে এতগুলো ছিল, এখানে এখন মাত্র এইটুকুনি আছে। ঠিক আছে, n3 ইজ গ্রেটার দ্যান n4 ইজ লেস দ্যান n3 হয়ে যাচ্ছে, n4 লেস দ্যান n3। ঠিক আছে, এটা হচ্ছে ই ওয়াই, তার মানে এটা হচ্ছে ওয়াই এনার্জি, এটা হচ্ছে এক্স এর এনার্জি। ঠিক আছে, এবার আমার জন্য বলছে যে বয়েলিংয়ের জন্য পার্টিকুলার একটা ইবি লাগে। যেসব মলিকিউলগুলো ইবির ওপরে আছে, ওকে, ইবি হচ্ছে যে টেম্পারেচার, সেটা মানে যে এনার্জি তার উপরে যারা আছে তারা সব বয়েল করবে, আর যারা নিচে আছে তারা বয়েল করতে পারবে না। তাহলে এইখানে হচ্ছে ইবির লাইনটা। তাহলে ইন দ্য ফার্স্ট কেস দিস মাচ অফ মলিকিউল উইল বি available for boiling, evaporation. But in the second case, these are the additional particles which will be available for evaporation. Evaporation ব্যাপারটা হয় কি না, প্রত্যেকটা মলিকিউলে একটা ভাইব্রেশন আছে। এই যে এনার্জিটা, সেটা কার এনার্জি? প্রত্যেকটা মলিকিউলের এনার্জি। যেমন একটা লিকুইড চেম্বারের মধ্যে আমি যদি একটা ওয়াটার নিই, ওয়াটার লেভেলের মধ্যে যে মলিকিউলগুলো আছে প্রত্যেকে এনার্জি পেয়ে একটা ভাইব্রেশন করছে, ভার্টিক্যাল করে ভাইব্রেশন করছে। এবার এনার্জি যদি সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে ও কি করবে, ও এই মুহূর্তে ওর তলার যে মলিকিউলগুলো আছে আর পাশের যে মলিকিউলগুলো আছে তার সঙ্গে বাউন্ডেড আছে ফোর্সে। এবার এখান থেকে যদি একটা এরকম সাফিসিয়েন্ট এনার্জি এসে পড়ে, ধরো এই মলিকিউলটাকে হিট করলো, তাহলে মলিকিউলটা এনার্জিটা পেয়ে একটু বেশি ভাইব্রেট করে যাবে, যাতে এইখানকার মলিকিউলটা আর ওকে নিজের দিকে টানতে না পারে। ঠিক আছে, এই যে সারফেস থেকে একটা করে মলিকিউল উড়ে যাচ্ছে, এই ফেনোমেনাটাই হচ্ছে ইভাপোরেশন। ঠিক আছে, আর এই যে রিকোয়ার্ড এনার্জিটা হলো, এটাই হচ্ছে এনার্জি গ্রেটার দ্যান
এনার্জি যদি লেস দ্যান ইবি হয়, এনার্জিটা যদি লেস দ্যান ইবি হতো, ধরো এখান থেকে আরেকটা এনার্জি আসছিল, এই মলিকুলটা গেট করলো লেস দ্যান ইবি, তাহলে হয়তো এর ভাইব্রেশনটা বাড়বে, এই পার্টিকেলের হয়তো ভাইব্রেশনটা সেক্ষেত্রে ইনক্রিজ করে গেল, কিন্তু ওই যে ছাড়িয়ে বেরিয়ে আছে সেটা হতে পারবে না। ওকে, এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? তার মানে তার নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, যত হাই টেম্পারেচার হবে তত বেশি এনার্জি হবে, টি ভ্যারিজ অ্যাজ ই। নাম্বার 2 হচ্ছে নেচার অফ দ্য লিকুইড, যাদের টিসি যত বড় হবে তাদের ইভাপোরেশন তত কম হবে, ইভাপোরেশন লো। কেন? টিসি কাদের বড় হয়? যাদের অ্যাট্রাকশন হাই হয়। তাই যদি অ্যাট্রাকশন হাই হয় তাহলে তারা ইভাপোরেট করবে কি করে? তাই তাদেরকে বলা হবে লেস ভোলাটাইল লিকুইড, লেস ভোলাটাইল। নাম্বার 3 সারফেস এরিয়া, ঠিক আছে? তুমি জলকে একটা গ্লাসে রাখো আর সেই জলটাকে মেঝেতে রেখে, মেঝেতে ফেলে মেঝেটাকে মধ্যে ছড়িয়ে দাও, তাহলে কি হচ্ছে? টপ লেয়ারের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, তাই না? আমি আমার একটা টাম্বলারের মধ্যে বা গ্লাসের মধ্যে, গ্লাসকে আমরা টাম্বলারকে গ্লাস বলি, এতখানি জল রেখে দিয়েছি, গ্লাস মানে তো কাঁচ, ঠিক আছে? তাহলে এর সারফেস এরিয়া মাত্র এইটুকুনি। এবার এইটাকে যদি আমি মেঝেতে পোর করে দিই তার ব্যাপারটা কীরকম হয়ে যাবে? ব্যাপারটা হয়ে যাবে এরকম। এবার দেখো সারফেস এরিয়া কতটা বেড়ে গেল। তাই নাম্বার অফ মলিকুলস অ্যাভেলেবেল ফর ভাইব্রেশন ইজ ইনক্রিজড, ঠিক আছে? তাই নাম্বার অফ মলিকুলস, সারফেস মলিকিউল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল রেট অফ ইভাপোরেশন। যত বেশি নাম্বার থাকবে, সারফেস মলিকুল থাকবে, তত বেশি তাড়াতাড়ি ওটা ইভাপোরেট করতে হবে। এই কারণে আমরা সকালবেলা ঘরটার ঝাড় দিয়ে ঘরটাকে মুছি, জল দিয়ে ভালো করে মুছি। ওকে, আর ফোর্থটা হচ্ছে কি? ফোর্থটা হচ্ছে যে এনার্জিটা তো টেম্পারেচার থ্রু দিয়ে আসবে তার কোনো মানে নেই, আরেকটা জিনিসের থ্রু দিয়েও এনার্জিটা আসতে পারে, যে এনার্জিটা ইবির থেকে বেশি হবে, দ্যাট ইজ দ্য স্পিড, কারেন্ট অফ দ্য উইন্ড। কারেন্ট অফ দ্য উইন্ড, কারেন্ট মানে হচ্ছে স্পিড, ঠিক আছে? এটা একটা মেকানিক্যাল এনার্জি দিচ্ছে, ঠিক আছে? প্রোভাইডস মেকানিক্যাল এনার্জি টু ওভারকাম দ্য বাইন্ডিং ফোর্স, টু ওভারকাম দ্য বাইন্ডিং ইন্টারমলিকুলার ফোর্স। মানে জলের মধ্যে বা লিকুইডের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, যার জন্য আর কি এনার্জিটা লাগে এটাকে কাটাতে। সেটা কাটাতে আমি এই মেকানিক্যাল এনার্জিটা প্রোভাইড করতে পারি। নাম্বার 5 ইভাপোরেশন হলো। নাম্বার 6 ভেপার প্রেশার। ভেপার প্রেশারটা কি না, তুমি এই লিকুইডটাকে একটা ক্লোজ ক্যাবিনেটে রেখেছো আর ও ইভাপোরেট করছে, মানে টপ লেয়ার থেকে ও মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই সময় ওপরে কোনো গ্যাস মলিকুল নেই, ওপরটা হচ্ছে ফাঁকা, ভয়েড। তাহলে এগুলো বাইরে থেকে এনার্জি পেয়ে ভাইব্রেট করে উপরে উঠে গেল। তাহলে আফটার সাম টাইম কী হবে? আফটার সাম টাইম
তুমি দেখতে পাবে এই কন্টেনারের ওপরে ভয়েড স্পেসটায় কিছু কিছু লিকুইড মলিকুল অকুপাই করছে, লিকুইডের লেভেল একটু কমে যাবে, এখানে কিছু কিছু লিকুইড মলিকিউল গ্যাসিয়াস স্টেটে অকুপাই করছে এবং সেগুলো ব্রাউনিয়ান মোশনে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। করে কখনো কখনো ওটা তলার লিকুইড মলিকুলগুলোকে ধাক্কা মারবে, ওয়ালে ধাক্কা মারবে, নিজেদের মধ্যে ধাক্কা খাবে। তা তলারগুলো তো একবার ওঠানামা করছিলই, তলার যে মলিকুলগুলো ছিল সেগুলো তো ওপর দিকে উঠছিলই। এবার ওপরেরটাও নিচের দিকে একটা নামার টেন্ডেন্সি দেখাচ্ছে। প্রথমে ওপরে কেউ ছিল না, তাই তলার থেকে ওঠাটাই সব ছিল। এবার তলার থেকে তো ওপরে উঠছে, কিন্তু ওপর থেকে এটা নিচে নামছে। বাট এখনো তলার থেকে ওপরে ওঠার রেট বেশি। ওকে, ওপরে ওঠার রেট কমে গেছে, তলায় নামার রেট বেড়ে গেছে, বাট এখনো দুটো ইকুয়াল হয়নি। তাহলে আফটার সাম টাইম what we will see that all the movement, the both way movement will be equal। এমন একটা কন্ডিশন তৈরি হচ্ছে যখন এই মলিকিউলগুলোর ওপরে ওঠার রেট আর এই লিকুইড পার্টিকেলগুলোর নিচে নামার রেটটা ইকুয়াল হয়ে যায়। ব্রাউনিয়ান মোশনে ঘুরে বেড়াচ্ছে, ধাক্কা খাচ্ছে, তলায় যখন আসছে তখন নিচে নামার একটা রেট তৈরি করছে, তখন এই দুটো কী হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে আফটার দিস পয়েন্ট দেয়ার উইল বি নো লস অফ ওয়াটার লেভেল। ঠিক আছে, দিস ইজ কল্ড ইভাপোরেশন ইকুইলিব্রিয়াম। ইভেপোরেশন ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, গ্যাস থেকে লিকুইড হওয়াকে, লিকুইড থেকে গ্যাস হওয়াকে লিকুইড থেকে গ্যাস হওয়াকে ইভাপোরেশন বলে, আর গ্যাস থেকে লিকুইড হওয়াকে কনডেনসেশন বলে। ঠিক আছে, তাহলে আপ সাইডটা হচ্ছে ইভাপোরেশন আর ডাউনওয়ার্ডটা হচ্ছে কনডেনসেশন। তাহলে অ্যাট দিস স্টেজ, পিকচার নাম্বার 3-তে, রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়ালস টু রেট অফ কনডেনসেশন হয়ে গেছে। তাই জন্য আর ফার্দার ওটা ইভাপোরেট করছে না। তাহলে এই অবস্থায় ওপরের গ্যাসের প্রেশারকে আমরা নিচের লিকুইডের প্রেশারের সঙ্গে ইকুয়াল বলতে পারি, যেহেতু দুজনের রেট ইকুয়াল। তাহলে গ্যাসের প্রেশার ইজ ইকুয়ালস টু লিকুইড প্রেশার। আবার গ্যাসের প্রেশারটা কে তৈরি করেছে? গ্যাস ইজ দ্য ভেপার অফ দ্য লিকুইড। ইটসেলফ। তাহলে বলতে পারি লিকুইড প্রেশার ইজ ইকুয়ালস টু দ্য ভেপার প্রেশার। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি কি, লিকুইড প্রেশার ইকুয়ালস টু ভেপার প্রেশার। এবার ভেপার প্রেশার কি খালি একমাত্র লাস্ট কন্ডিশনই আছে, তার আগে কি নেই? হ্যাঁ, তার আগেও আছে, বাট তার আগে কিন্তু ওটা লেস দ্যান লিকুইড প্রেশার ছিল, কারণ ওপরে ওঠার রেটটা বেশি ছিল, তলার রেটটা কম ছিল। ঠিক আছে, তার মানে এটা সবসময় ইকুয়াল হবে তারও কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে অ্যাট টু লিকুইড প্রেশার ওয়াজ গ্রেটার দ্যান ভেপার প্রেশার। তার মানে এই কন্ডিশন ওটা যেহেতু আরও মুভ করছিল, তাহলে এটাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড ভেপার প্রেশার। আর যেহেতু এখানে আর ফার্দার মুভ করবে না, তাই এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার। তাহলে এইভাবেই আমার কোনো একটা লিকুইড ভেপারে কনভার্ট হয়।
এবার এই যে ইভাপোরেশন আর ভেপার প্রেশার এই দুটো কনসেপ্টকে যদি আমি মার্চ করিয়ে দিই, তাহলে আমাদের আসে পয়েন্ট নাম্বার 7, দ্যাট ইজ কল্ড বয়েলিং। ঠিক আছে, তাহলে অ্যাট 1 atm প্রেশার of the vapor of the liquid, the atmospheric gases also try to mix with the liquid। ঠিক যেমনভাবে এখানে গ্যাসিয়াস পার্টিকেলগুলো ভেতরে ঢোকার চেষ্টা করছে, তাহলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার যেহেতু গ্যাসের পার্টিকেলগুলো মানে এয়ারের পার্টিকেলগুলোর প্রেশার 1 অ্যাটমসফিয়ার, তাহলে ওরাও কিন্তু লিকুইডের সাথে মিক্স করতে চেষ্টা করবে। ঠিক আছে, তার মানে তুমি একটা ওপেন কন্টেনারে তুমি জল রেখে দিয়েছো যার ভেপার প্রেশার 1 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এর প্রেশার এর আপওয়ার্ড মুভমেন্টে 1 অ্যাটমসফিয়ার আছে, কিন্তু এয়ার পার্টিকেল তো এখানে আছে, অজস্র এয়ার পার্টিকেল আছে, এগুলো হচ্ছে সব এয়ার পার্টিকেল, কিন্তু ওদেরও প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ওরাও 1 অ্যাটমসফিয়ার প্রেশার নিয়ে আসছে। তাহলে কি হবে, এয়ার আর লিকুইডের মধ্যে একখানা টার্বুলেন্স তৈরি হবে। ঠিক আছে, দিস ক্রিয়েটস এয়ার লিকুইড turbulence. This is called boiling। ঠিক আছে, কনভেকশন কারেন্ট তৈরি হবে, এখান থেকে আমার কনভেকশন কারেন্ট তৈরি হবে। ইভাপোরেশনে কিন্তু কোনো কনভেকশন কারেন্ট থাকে না, বয়েলিংয়ে কিন্তু কনভেকশন কারেন্ট থাকছে। ঠিক আছে, এবার এই সময় 1 মোল লিকুইড need delta H amount of heat this delta H is called latent heat of vaporization। আর যে টেম্পারেচারে গ্যাসের ভেপার প্রেশার 1 অ্যাটমসফিয়ার হলো, as temperature is varies as the vapor pressure। ওকে, কারণ টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, আমার এনার্জি বাড়ছে, এনার্জি বাড়লে ভাইব্রেশন বাড়ছে, ভাইব্রেশন বাড়লে ভেপার প্রেশারও বাড়ছে। টেম্পারেচার ভ্যারিজ as এনার্জি, এনার্জি ভ্যারিজ as vibration, so vibration makes more molecule free, hence temperature varies as vapor pressure। একটা ভেপার প্রেশার না লিখে মোর ভেপার লেখা উচিত। temperature varies as more vapor, hence more vapor pressure। তা যে টেম্পারেচারে ওটার ভেপার প্রেশার 1 অ্যাটমসফিয়ার হয়, দ্যাট টেম্পারেচার ইজ কল্ড বয়লিং পয়েন্ট। দ্যাট ইজ দ্য বয়লিং পয়েন্ট। আর আমাদের লিকুইডের লাস্ট প্রপার্টি, দ্যাট ইজ কল্ড সারফেস টেনশন। पॉइंट नंबर 8,
সারফেস টেনশন কোনো একটা চেম্বারে আমি যদি লিকুইড রাখি, লিকুইডে তো অনেকগুলো মলিকিউল আছে, এই মলিকিউলগুলোর অ্যারাউন্ডে আরও লিকুইড মলিকিউল থাকে। এই প্রত্যেকটা লিকুইড মলিকিউলই এদেরকে অ্যাট্রাক্ট করে, এর চারিদিকে যত মলিকিউল আছে এটা সবাই একজনকে অ্যাট্রাক্ট করছে। তো এই অ্যাট্রাকশানটা ব্যালেন্সড, যেহেতু ব্যালেন্স তাই ওই লেভেলে যতগুলো লিকুইড আছে সব কটা লিকুইড মলিকিউলের প্রেশার সেম। কিন্তু যত তুমি আপার লেয়ারে যাবে তত তুমি দেখবে যে ওর মধ্যে ব্যালেন্সিং ফোর্স কিন্তু রিডিউস করে গেছে। কেন? ওর খালি এই সাইডগুলোতে লিকুইড মলিকিউল আছে, তার ফলে এই 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 অ্যাট্রাকশন ফোর্স জেনারেট করছে। এক্সেপ্ট দ্য ফাইনাল টু, এক্সেপ্ট দ্য হরাইজন্টাল ওয়ান্স, আদার্স আর not balanced, these are balanced, but rest are unbalanced. তাহলে এই কন্ডিশনে যদি তুমি ওর ওপর একটা কিছু একটা মেটেরিয়াল বসিয়ে দাও যার ডেন্সিটি হয়তো ওর থেকে বেশি, কিন্তু অ্যাট্রাকশন ফোর্স এই আনব্যালেন্সগুলোকে ব্যালেন্স করে দিচ্ছে। ওকে, মানে তুমি এই লিকুইড লেভেলের ওপর ধরো একটা ব্লেড বা গাছের পাতা বা কিছু একটা ফেলে দিয়েছো, ওকে, ওটা এখানে কিছু একটা ফেলেছো, তাহলে এখানে যে মলিকিউলটা ছিল সেই মলিকিউল তো আনব্যালেন্সড ফোর্স খাচ্ছিল। এবার কী হবে, যেটা পড়েছে সেই মালটা ওকে অ্যাট্রাক্ট করছে, করছে কি, যে কটা আনব্যালেন্স ফোর্স ছিল সেগুলোকে ব্যালেন্স করে দিচ্ছে। ঠিক আছে, যেই ব্যালেন্স হয়ে গেল এই পুরো কোয়ালিশনটা স্টেবিলাইজ করে গেল, অ্যান্ড দিস থিংস ফ্লোট। এটা তখন ভাসতে শুরু করে দিল। ওকে, হতে পারে ওর ডেন্সিটি বেশি, ওকে, despite rho, my density might be greater, হতে পারে ডেন্সিটি বেশি, কিন্তু তাও ওটা ফ্লোট করবে বিকজ অফ দ্য সারফেস টেনশন। ওকে, এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ডাইন পার সেন্টিমিটার অথবা জুল পার নিউটন পার মিটার। ওকে, তাহলে ইউনিট ডাইন ইন্টু সেন্টিমিটার ইনভার্স অথবা নিউটন ইন্টু মিটার ইনভার্স or জুল পার মিটার ইনভার্স স্কোয়ার, মানে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। ঠিক আছে, সারফেস টেনশন টি equals to work done per unit area or force per unit length. That is the formula of surface tension. Example of surface tension: soap bubble, air spherical drops, rain spherical drops. Okay, ক্যাপিলারি ড্রপ, ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সারফেস টেনশনের এক্সাম্পল। আমি আরেকটা জিনিস মিস করে যাচ্ছিলাম, দ্যাট ইজ কল্ড ভিসকোসিটি। ভিসকোসিটির জন্য অধিকার জায়গা নেই, এখানে লিখে দিই ভিসকোসিটি। ধরো অনেকগুলো পরপর লেয়ার আছে, স্যান্ড লেয়ার বলতে পারো, লিকুইড লেয়ার বলতে পারো, যা খুশি, ব্রিক লেয়ার বলতে পারো, অনেকগুলো পরপর লেয়ার আছে। তাহলে এদের মধ্যে কোন লেয়ারটাকে সরানো সব থেকে সোজা? অবভিয়াসলি যার যে সব থেকে টপে আছে ওটাকে মুভ করানো ইজি, আর যেটা বটমে আছে তার উপর যেহেতু একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে
তাহলে এর মুভমেন্টটা ইজি নয়। তাহলে আফটার সাম টাইম আমি কী দেখতে পাবো, আমি তিনটেতেই একই ফোর্স অ্যাপ্লাই করে থাকি, তিনটেতে আমি যদি সেম ফোর্স অ্যাপ্লাই করে থাকি, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স যারা ডাউনওয়ার্ড কাজ করছে, এখান থেকেও কাজ করছে আর এখান থেকেও কাজ করছে, তাহলে কিছুক্ষণ পর আমি দেখবো এই ব্লকটা এরকমভাবে সরে গেছে। এটা এরকমভাবে সরেছে আর এটা এরকমভাবে সরেছে, মানে তলারটা খুব একটা ভালো সরতে পারেনি, ওপরেরটা সব থেকে বেশি সরেছে। ঠিক আছে, তো লিকুইড যখন যায় তখন তাদের মধ্যেও এরকম একটা মুভমেন্ট চলে। ঠিক আছে, দিস মুভমেন্ট রেজাল্টস এ ফ্রিকশন অফ লিকুইড লেয়ার্স। ঠিক আছে, দিস মুভমেন্ট, rather relative movement, results friction. This friction is known as viscosity. এটাকে ইটা দিয়ে এক্সপ্রেস করা হয়, গ্রিক লেটার ইটা। This viscosity depends upon what? Viscous force F depends upon two things. One is surface area and আমাদের ফিজিক্সের ভিসকোসিটি কিন্তু মানে ফিজিক্সের ভিসকোসিটি, এটাও ফিজিক্সের, সলিডের ফ্রিকশন কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করতে এটা করে। আরেকটা হচ্ছে এই দুটো লেয়ারের রিলেটিভ স্পিড, এই যে দুটো লেয়ার আছে তাদের রিলেটিভ স্পিড, মানে এক ইউনিট টাইমে এটা যে ডিস্টেন্সটা গেছে আর এই যে ডেপথটা আছে, এই সাইনটা এইখান থেকে এইটার যে ডেপথ, এটাকে যদি ডিএক্স বলে, এটাকে যদি ডিভি বলে, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ ডিভি ডিএক্স। এটা বলা হয় ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট, ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট মানে কত ডেপথে গেলে কত কম স্পিডেও মুভ করতে পারবে। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়েট করার চেষ্টা করি তাহলে একটা প্রপোর্শনের কনস্ট্যান্ট লাগে, সেটা হচ্ছে এফ ভি ইকুয়ালস টু ইটা ভিসকোসিটি এ ইন্টু ডিভি ডিএক্স। দিস ইটা ইকুয়ালস টু এফ ভি বাই এ ইন্টু ডিএক্স ডিভি। So this is the expression of viscosity, that is the property of matter, property of that fluid. কোন ফ্লুইড নিয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স উপর ডিপেন্ড করবে তোমার ভিসকোসিটির কোএফিশিয়েন্ট, এটাকে ভিসকাস কোএফিশিয়েন্ট বলে, ভিসকোসিটির কোএফিশিয়েন্ট কত হবে। ওকে।